আজকে ইকোনমিক্সের আমি তোমাদের থার্ড ক্লাস নিচ্ছি। আজকে যে টপিকটা তোমাদের রেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফিনান্স। তো ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার পাবলিক ফিনান্স এই চ্যাপ্টারটা স্পেশালি অনেক লেন্দি, অনেক বড়। এই জন্য আমি চ্যাপ্টারটাকে পরপর দুটো ক্লাসে ডিভাইড করব। আজকে হাফ রেখেছি, এরপরে আমার নেক্সট ক্লাসে রিমেনিং পার্টটা দেওয়া হবে। তো দেখো, ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার এটা পড়ার জন্য সবার আগে আমাদেরকে যেটা জানা দরকার সেটা হচ্ছে ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি কি, নামটা হয়তো অনেকেই তোমরা শুনেছো। ফিসকাল পলিসি কি দেখো, তো ফিসকাল পলিসি হচ্ছে এমন একটা পলিসি, এটাকে আমরা বলি গভর্নমেন্ট পলিসি। তোমরা অনেকে শুনে থাকবে এমন একটা টার্ম আমি বলছি যে মনিটারি পলিসি। মনিটারি পলিসিটা কি, যে আমাদের টোটাল ফিনান্স ডিপার্টমেন্টে যে মনিটারি পলিসিটা রয়েছে আরবিআই সেটাকে মেনটেন করে। তাহলে মনিটারি পলিসি ইজ রিলেটিং টু আরবিআই বা সেন্ট্রাল ব্যাংক। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বা ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আরবিআই। আরবিআই কোনটা মেনটেন করে? মনিটারি পলিসি। ঠিক একইভাবে ফিসকাল পলিসি হচ্ছে এমন একটা পলিসি যেটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কীভাবে রেভিনিউ আর্ন করবে, স্পেশালি ফ্রম ট্যাক্স থেকে কিভাবে রেভিনিউটা আর্ন করবে এবং সেই রেভিনিউটা কোন কোন পারপাসে কিভাবে এক্সপেন্স করবে, এই সংক্রান্ত যে পলিসিটা রয়েছে সেটাকেই ফিসকাল পলিসি বলা হয়। যদি আমরা সেন্টেন্সটা পড়ি ওদের, দেখো, ফিসকাল পলিসি ইজ দ্যাট পার্ট অফ দ্য গভর্নমেন্ট পলিসি হুইচ ইজ কনসার্নড উইথ রেজিং রেভিনিউ থ্রু ট্যাক্সেশন অ্যালং উইথ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। অর্থাৎ এটা গভর্নমেন্টের এমন একটা পলিসি যেটা ট্যাক্সেশনের থেকে রেভিনিউ রেজ করে এবং সেই রেভিনিউটা কিভাবে এক্সপেন্ডিচার করবে সেটা ডিটারমাইন করে। In India, it is mostly announced along with the central budget every year. You know, every year 1st February finance minister আমাদের সেন্ট্রাল বাজেট পেশ করে। সেই সেন্ট্রাল বাজেটের সাথে সাথে কিন্তু ফিসকাল পলিসিটাও উনি ওখানে ডিক্লেয়ার করে থাকেন। It helps to improve the growth performance of the country and ensures the social justice to the people. অর্থাৎ আমাদের কান্ট্রিতে ইকোনমিক গ্রোথ কিভাবে হবে, সোশ্যাল জাস্টিস মিনস সোসাইটিতে যে ভ্যারাইটিস টাইপস অফ পিপল রয়েছে, ধরো লো আর্নিং লেভেল রয়েছে, হাই রিচ পিপল রয়েছে, যেটাকে আমরা বলি আনডিস্ট্রিবিউশন বা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এই সমস্ত ধরনের মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, কিভাবে পলিসিটাকে মেনটেন করলে পরে সব মানুষের লিভিং স্টাইলটা সুন্দর হবে, সেটা ডিটারমাইন করাটাই হচ্ছে আমাদের ফিসকাল পলিসি। তো ফিসকাল পলিসির নর্মাল যেটা তোমরা শিখলে সেটা হলো যে এটা কি এবং কে বা কারা এটা করে থাকে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের এটা একটা পলিসি, সেন্ট্রাল গভর্নমেন্ট ডিটারমাইন করে থাকে যে ফিসকাল পলিসির মাধ্যমে ট্যাক্সের রেভিনিউ থেকে কিভাবে ইনকাম করব এবং সেই রেভিনিউ কোন কোন পারপাসে কিভাবে আমরা এক্সপেন্স করব। এবার দেখো, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার থাকলেই রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার সবসময় যে ইকুয়াল হবে তার তো কোনো মানে নেই। কখনো রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার ইকুয়াল হতেও পারে, কখনো রেভিনিউ কম এক্সপেন্ডিচার বেশি, তাই না? আবার উল্টোটাও হতে পারে। তার জন্য এর উপর বেস করে আমরা ফিসকাল পলিসিকে আমরা বিভিন্ন রকমভাবে দেখেছি। যেমন ফার্স্ট আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নিউট্রাল ফিসকাল পলিসি। অর্থাৎ নিউট্রাল ফিসকাল পলিসি মানে কি, যে ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের রেভিনিউ ফ্রম ট্যাক্স, আমি রেভিনিউ ফ্রম ট্যাক্সটা স্পেশালি বলছি কারণ দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু মেন সোর্স অফ ইনকাম শুধুমাত্র নট অনলি ট্যাক্স, এটা বলা যায় না। ট্যাক্স ছাড়াও অনেক সোর্স আছে যেখান থেকে ইনকাম করে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা অবশ্যই করব। তাই এখানে শুধুমাত্র ফিসকাল পলিসিতে তোমরা মনে রাখবে রেভিনিউ মিনস অনলি রেভিনিউ ফ্রম ট্যাক্স, আর ট্যাক্স মানে বোথ ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, সেটাও আমি পরে বলবো। যাই হোক, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের রেভিনিউ ফ্রম ট্যাক্স ইজ ইকুয়ালস টু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটা হয়ে যায়, অর্থাৎ ট্যাক্স রেভিনিউ থেকে যত টাকা ইনকাম করলাম আর এক্সপেন্ডিচার যতটা করা হলো দুটো যদি সেম হয়, তখন সেই ফিসকাল পলিসিটাকে বলা হবে নিউট্রাল ফিসকাল পলিসি। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো, এখানে বলাই আছে হোয়েন গভর্নমেন্ট রেভিনিউ ইজ ইকুয়াল টু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইজ ইকুয়াল টু, দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট, তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, সেকেন্ড টপিক আছে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। এক্সপ্যানশনারি ওয়ার্ডটার মানেটা ভাবো, তাহলে বুঝতে পেরে যাবে যে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি মানেটা কি।
এক্সপ্যান্ড মানে কি? বড়। তাহলে গভর্নমেন্ট এক্সপ্যান্ড করছে মানে কি? গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেশি হচ্ছে। কোন ক্ষেত্রে? ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ধরো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেশি করছে, বা কোনো একটা ডেভেলপমেন্ট পারপাসে, বা নিউ প্রজেক্ট গভর্নমেন্ট নিল, কোথাও নিউ রেলওয়ে প্ল্যান্ট বানাবে, কোথাও নিউ রেল লাইন প্ল্যান্ট হবে, বা নতুন কোনো প্রজেক্ট হাতে নিল। এই সমস্ত কারণের জন্য গভর্নমেন্টের কিন্তু একটা হিউজ এক্সপেন্ডিচার হয়। অর্থাৎ এই এক্সপেন্ডিচারটা কেন করছে? টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। তার মানে আমাদের কান্ট্রিটা এক্সপ্যান্ড হচ্ছে। কান্ট্রি এক্সপ্যান্ড নয়, টু সে ডেভেলপমেন্টটা এক্সপ্যান্ড করছে। অর্থাৎ গভর্নমেন্টের এক্সপেন্ডিচারটা যখন ডেভেলপমেন্ট পারপাসে তার ট্যাক্স রেভিনিউয়ের থেকে বেশি হবে, তখন সেই ফিসকাল পলিসিটাকে বলা হবে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাপারটা, যে এক্সপেন্ডিচার বেশি হবে। আর এখানে একটা কথা মাথায় রাখবে, যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজ ডিউ টু ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারের জন্যই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কিন্তু ট্যাক্স রেভিনিউর থেকে বেশি হয়ে যায়। আর তখনই আমাদের যে ফিসকাল পলিসিটা টেক ওভার করতে হয়, সেটাকে বলা হয় এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান ফিসকাল পলিসির ওপরে, সেটা হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। জাস্ট আগের পেজে যেটা বোঝালাম তার উল্টোটা। আগেরটা কি বললাম, যে এক্সপেনশনের জন্য বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা বেশি হয়ে যাচ্ছে। এটা ঠিক উল্টোটা। এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইজ লোয়ার দ্যান গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ। এরকম যখন হয় তখন সেটাকে বলা হবে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। ওকে, একদম ইজি। এটা ব্যাপারে আমার বেশি কিছু নিশ্চয় বলার প্রয়োজন নেই। নেক্সট আসছো সিগনিফিক্যান্স অফ ফিসকাল পলিসি। তো ফিসকাল পলিসি থেকে আমাদের কি কি সিগনিফিক্যান্স বা বেনিফিট আমরা পেয়ে থাকি। তো দেখো, এখানে আমি কিছু পয়েন্ট লিখেছি, এগুলো সম্পর্কে তোমরা পরে আরও ডিটেলসে অবশ্যই পড়াবো। এখন অল্প করে দেখো, শোনো। ইকোনমিক গ্রোথ, অর্থাৎ ইকোনমিক গ্রোথ বলতে আমাদের হোল কান্ট্রির গ্রোথটাকে বোঝায়। এর মধ্যে কিন্তু পার ক্যাপিটা ইনকাম, হ্যাঁ, জিডিপি, এনডিপি, এ সমস্ত কিছু ঢুকে যাচ্ছে। এই সমস্ত কিছুই মেনটেন হয় ফিসকাল পলিসির ওপর। যদি গভর্নমেন্টের ফিসকাল পলিসিটা কারেক্টলি টেক ওভার করা হয়, অর্থাৎ ফিসকাল পলিসি যেটা করা হয় এটা দেখো সবসময় ফোরকাস্টিংয়ের ওপর ডিপেন্ড করা হয়। অর্থাৎ আগামী 24-25 এই ইয়ারে কি ফিসকাল পলিসি মেনটেন করা হবে, এটা কিন্তু 24 ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাজেটে ডিক্লেয়ার করে দেওয়া হবে। তো দেখো, এটা একটা ফোরকাস্টিংয়ের ব্যাপার। এই ফোরকাস্টিংটা যদি অ্যাকুরেট হয়, কারেক্ট হয়, তাহলে আমাদের দেশের ইকোনমিক গ্রোথ, দ্যাট ইজ জিডিপি অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম, দুটোই কিন্তু হেভিলি ইনক্রিজ করবে। তাহলে ফিসকাল পলিসির ওপরে আমাদের দেশের ইকোনমিক গ্রোথ পুরোটাই ডিপেন্ড করে থাকে। সেকেন্ড হচ্ছে ইকোনমিক স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি কথার অর্থ কি? স্ট্যাবিলিটি কথার অর্থ হলো স্ট্যাবেল থেকে স্ট্যাবিলিটি কথাটা এসেছে। তাহলে স্ট্যাবেল মানে কি? এক জায়গায় স্থির থাকা। তাহলে ইকোনমিক গ্রোথের সাথে রিলেটেড যে টার্মসগুলো আছে, জিডিপি থেকে শুরু করে এনডিপি, হ্যাঁ, জিএনপি, অ্যাজ ওয়েল অ্যাজ পার ক্যাপিটাল ইনকাম, এগুলোকে যদি আমাদের গভর্নমেন্ট স্থির রাখতে পারে, তবেই তো ইকোনমিক গ্রোথটা হবে। যদি খুব বেশি ফ্লাকচুয়েট হয়, তার ইফেক্ট কিন্তু শেয়ার মার্কেটের উপর এসে পড়ে যায়। আর তার ফলে শেয়ার মার্কেটের বিশাল একটা তোমরা জানো যে ধাক্কা খেয়ে পড়ে। আর শেয়ার মার্কেট যদি ডিস্ট্রয় হয়ে যায়, হোল কান্ট্রির ওপর তার একটা ডিরেক্ট ইফেক্ট আসে। তাই সমস্ত কিছুকে যদি মেনটেন করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক গ্রোথ মেনটেন করতে হয়, তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ইকোনমিক স্ট্যাবিলিটি। অর্থাৎ দেশের ইকোনমিক স্ট্যাবিলিটিটাকে মেনটেন করতেও আমাদের ফিসকাল পলিসি ডিরেক্টলি হেল্প করে থাকে। থার্ড পাচ্ছ তোমরা ইনফ্লেশনারি কন্ট্রোল। ইনফ্লেশন কথাটা যেহেতু তোমরা এখনও পড়োনি আমার কাছে, তাই আমি একটু বলে দিই। ইনফ্লেশন হচ্ছে এমন একটা পজিশন যেখানে দেখা যায় যে কোনো একটা প্রোডাক্ট, শুধু একটাই নয়, বেশিরভাগ ক্ষেত্রে কনজিউমেবল গুডস যেগুলো রয়েছে, সেই কনজিউমেবল গুডসের দাম যদি কন্টিনিউয়াসলি রাইজিং হতে থাকে মার্কেটে, হ্যাঁ, তখন সেই পজিশনটাকে বলা হয় ইনফ্লেশন। এখানে একটা কথা মাথায় রাখবে, যে কোনো একটা প্রোডাক্টের দাম যদি হঠাৎ করে বেড়ে যায় কিছুদিনের জন্য, তারপরে আবার নিউট্রাল হয়ে যায়, সেটাই কিন্তু ইনফ্লেশন এর মধ্যে আনা হয় না। ইনফ্লেশন মানে মনে রাখবে যে একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে পার্টিকুলার প্রোডাক্ট যদি কন্টিনিউয়াসলি তার দামটা রাইজিং হতে থাকে, তখনই সে মার্কেটের সেই পজিশনটাকে ইনফ্লেশনারি প্রবলেম বলা হয়। এই ইনফ্লেশনারি প্রবলেম যদি গভর্নমেন্ট কন্ট্রোল করতে চায়,
তাহলে কার উপরে গুরুত্ব দিতে হবে? ফিসক্যাল পলিসি, অবশ্যই, বিকজ ফিসক্যাল পলিসি হেল্প টু কন্ট্রোল দ্য ইনফ্লেশনারি প্রবলেম। আর ইনফ্লেশনারি প্রবলেম যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করতে না পারে তাহলে বুঝতেই পারছো আমাদের সোসাইটির কি অবস্থা হবে। কারণ আমরা জানি যে আমাদের ইন্ডিয়াতে রিচ পিপলের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নেই। বেশিরভাগ পিপল রয়েছে যারা মিডল ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ বিপিএল, বিলো পভার্টি লেভেলেও অনেক মানুষ বাস করেন। তাদের কথা ভেবে গভর্নমেন্টের সবচেয়ে বেশি যেখানে প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে ইনফ্লেশনারি কন্ট্রোল। বিকজ ইনফ্লেশনে যেহেতু কন্ট্রোল করতে না পারে গভর্নমেন্ট, তাহলে মিডল ক্লাস পিপল অ্যাজ ওয়েল অ্যাজ বিপিএলের যে সমস্ত মানুষ বসবাস করছেন তাদের বাঁচাটাই অসম্ভব হয়ে পড়ে। তারা বেসিক নিডস যেটা খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটে জিনিসই ওনারা পেতে পারেন না। এই তিনটে জিনিস পেতেই তাদের ইনকামের 100% এক্সস্ট হয়ে যায়। সেভিংস তো দূরের কথা, যা ইনকাম করেন তার পুরোটাই এক্সস্ট হয়ে যায় শুধু বাঁচার জন্য। কেন? বিকজ অফ দ্য ইনফ্লেশন। তাহলে এইরকম একটা সিরিয়াস প্রবলেমটাকে সলিউশন করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে পলিসিটা রয়েছে সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ফিসক্যাল পলিসি। তাই ফিসক্যাল পলিসির ইম্পর্টেন্স আশা করি তোমরা বুঝতে পারছো। লাস্ট পয়েন্ট, মনিটারি পলিসি। তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে মনিটারি পলিসিটা পুরোটাই মেনটেন করে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রু দিয়ে আরবিআই। তাহলে আরবিআই যেহেতু মনিটারি পলিসিটাকে মেনটেন করে, আর মনিটারি পলিসির সঙ্গে ফিসক্যাল পলিসির যেহেতু লিঙ্ক রয়েছে, তাই ফিসক্যাল পলিসিও আরবিআইয়ের এই মনিটারি পলিসির ওপরে ডিরেক্ট লিঙ্ক থাকে। তাই ফিসক্যাল পলিসিও মনিটারি পলিসিকে কন্ট্রোল করতে অনেকটাই সাহায্য করে, বিকজ মনিটারি পলিসির সঙ্গে ফিসক্যাল পলিসি বা ডাইরেক্টলি লিঙ্ক আছে। এই জন্যই ফিসক্যাল পলিসি মনিটারি পলিসিকেও কন্ট্রোল করতে সাহায্য করে। ওকে, নেক্সট, ফিসক্যাল পলিসি নিয়ে আমি একটাই পড়ালাম। হোয়াট ইজ ফিসক্যাল পলিসি, টাইপস অফ ফিসক্যাল পলিসি অ্যান্ড সিগনিফিকেন্স অফ ফিসক্যাল পলিসি। এই চারটে টপিক তোমরা ফিসক্যাল পলিসির ওপর পড়ে রাখবে। এগুলোই এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আর ফিসক্যাল পলিসির উপর কোনো টপিক আমি রাখিনি। যদি তোমাদের ফিসক্যাল পলিসির ব্যাপারে আরও এক্সট্রা কিছু জানতে চাও বা প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে তোমরা মেনশন করবে। আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে তোমাদের সেটা আগেই সলিউশন করা, তারপরে আমি নেক্সট কন্টিনিউ করব। ওকে, নেক্সট আমাদের টপিক ট্যাক্স এর ব্যাপারে আমরা এবার লেকচারটা স্টার্ট করছি। ট্যাক্স কি তোমরা নিশ্চয়ই জানো। ট্যাক্স কি? ট্যাক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা রেসিডেন্ট বা রেসিডেন্ট অফ ইন্ডিয়া যারা রেসিডেন্ট হয়ে আছেন, তারা যে ইনকাম করছেন, তাদের ইনকাম যদি মিনিমাম ট্যাক্স যে এক্সেমশন আছে, যেটা তোমরা জানো 2,50,000 রুপিস পার অ্যানাম, এটা ক্রস করে, তাহলে বাধ্যতামূলকভাবে যে অ্যামাউন্টটা তিনি বা তাকে গভর্নমেন্টকে পে করতে হয় সেটাকে ট্যাক্স বলা হয়। ওকে, আর একটু ভালো করে বলি, যিনি ট্যাক্স পে করেন, এটা আগে বলি, যিনি ট্যাক্স পে করেন তাকে বলা হয় অ্যাসেসি। দ্য পার্সন হু পে দ্য ট্যাক্স ইজ নোন অ্যাজ অ্যাসেসি, অ্যান্ড দ্য পার্সন হু পে দ্য ট্যাক্স ফর দ্য ইয়ার অফ ইনকাম ইজ নোন অ্যাজ দ্য প্রিভিয়াস ইয়ার, আর ইন হুইচ ইয়ার হি পেজ দ্য ট্যাক্স ইজ নোন অ্যাজ অ্যাসেসমেন্ট ইয়ার। এই তিনটে টার্ম তোমরা অবশ্যই মনে রাখবে, প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড অ্যাসেসি। ওকে, আবার বলছি, প্রিভিয়াস ইয়ার মানে কি? যে ইয়ারের ইনকামের উপরে আমি এবছরে ট্যাক্স দিচ্ছি সেই ইয়ারটাকে বলা হবে প্রিভিয়াস ইয়ার। অবভিয়াসলি এটা ফিনান্স ইয়ার হয়, কখনোই ক্যালেন্ডার ইয়ার হয় না। ফিনান্স ইয়ার মিনস 1st এপ্রিল অফ দ্য ইয়ার টু দ্য 31st মার্চ নেক্সট ইয়ার। যেমন আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার হচ্ছে 1/4/22 টু 31st মার্চ 2023। এই যে পিরিয়ডটা, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট প্রিভিয়াস ইয়ার। এই প্রিভিয়াস ইয়ারে কোনো একটা অ্যাসেসি যে ইনকাম করেছেন তার উপরে ট্যাক্সটা উনি কারেন্ট ইয়ার, দ্যাট ইজ 1/4/2023 টু 31st মার্চ 2024, এই পিরিয়ডের মধ্যে পে করবেন। এই পিরিয়ডটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। ওকে, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যাসেসি। অ্যাসেসি ইজ দ্য পার্সন হু পেড দ্য ট্যাক্স। আর হোয়াট ইজ ট্যাক্স? দেখো তো কি লেখা হয়েছে। Tax is a compulsory payment by taxpayer to the government to meet the public expenditure. গভর্নমেন্টকে কম্পালসারিলি যে অ্যামাউন্টটা আমরা পে করতে বাধ্য থাকি। এবার তুমি প্রশ্ন করবে কেন দেবো গভর্নমেন্টকে?
আরে গভর্নমেন্টকে যদি তুমি পে না করো, আমি পে না করি, তাহলে গভর্নমেন্ট যে সার্ভিসগুলো আমাদেরকে প্রোভাইড করছে, গভর্নমেন্ট আমাদের জন্য রোড কনস্ট্রাকশন করে দিচ্ছে, গভর্নমেন্ট আমাদেরকে ইলেকট্রিসিটি প্রোভাইড করছে, গভর্নমেন্ট আমাদেরকে ওয়াটার সাপ্লাই করে দিচ্ছে, গভর্নমেন্ট আমাদেরকে ফরেন এনিমিজের হাত থেকে আমাদের কান্ট্রিকে প্রোটেক্ট করার জন্য সিকিউরিটি ফোর্স মেনটেন করছেন, গভর্নমেন্ট আমাদেরকে ফ্রি হেলথ চেক আপের ফ্যাসিলিটি দিচ্ছেন, গভর্নমেন্ট আমাদেরকে ফ্রি এডুকেশন দিচ্ছেন। এই সমস্ত সার্ভিসটা করার জন্য যে এক্সপেন্ডিচার করতে হয়, যে টাকাটা, যে ফান্ডটা দরকার হয়, সেটা গভর্নমেন্ট পাবে কোথায়? এর জন্যই আমাদেরকে ট্যাক্স পে করতে হয়, আর এটা বাধ্যতামূলকভাবে পে করতে হয়। এটা কিন্তু কোনো ইচ্ছা হলো দিলাম, ইচ্ছা হলো না দিলাম না, এটা কোনো ব্যাপার নয়। তার জন্য এখানে বলা হয়েছে হ্যাঁ যে এটা কম্পালসারি পেমেন্ট বাই ট্যাক্স পেয়ার টু দ্য গভর্নমেন্ট। ওকে, হোয়াট ইজ ট্যাক্স? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। নেক্সট আছে দেখো, হোয়েন ইম্প্যাক্ট অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স ফলস অন দ্য সেম পার্সন ইট ইজ কল্ড ডিরেক্ট ট্যাক্স। আচ্ছা, আগে বলি টাইপস অফ ট্যাক্স। আমি একদম হেডিংয়ে দেখো দেওয়া হয়েছে ডিরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স। হোয়াট ইজ ডিরেক্ট ট্যাক্স? সাপোজ মিস্টার এক্স, আমি নিলাম মিস্টার এক্স ইনকাম করেছেন, উনি সার্ভিস করেন, অফিস থেকে স্যালারি পেয়েছে, ভালো কথা, স্যালারি পেয়েছেন। এই স্যালারির উপরে উনি যে ইনকাম করলেন, সেই ইনকামের উপর ওকে ট্যাক্স পে করতে হবে। তাহলে ট্যাক্সটা পে করছে কে? মিস্টার এক্স। ইনকামটা করেছেন কে? মিস্টার এক্স। তাহলে দ্য পার্সন হু আর্নস দ্য ইনকাম পে দ্য ট্যাক্স, অর্থাৎ ইনসিডেন্স অফ ট্যাক্স অ্যান্ড ইম্প্যাক্ট অফ ট্যাক্স দুটোই যখন একটা লোকের ওপর গিয়ে পড়বে, তখন সেটাকে বলা হবে ডিরেক্ট ট্যাক্স। ক্লিয়ার? যেমন দেখো এক্সাম্পল দিয়েছি, অবশ্যই এখানে দেওয়া আছে। হ্যাঁ, এক্সাম্পল অফ ডিরেক্ট ট্যাক্স আর ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ক্যাপিটাল গেইনস ট্যাক্স এক্সেট্রা। এছাড়া আরও দুটো আছে, ইনকাম ফ্রম আদার সোর্সেস রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি রয়েছে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি মিনস বাড়ি ভাড়া দিয়ে যে ইনকাম করা হয় তার উপরে যে ট্যাক্সটা দিতে হয়, এটাও ডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। আর ইনকাম ফ্রম আদার সোর্স মিনস, তোমাকে একটু তাহলে ডিটেলস বলি। ডিরেক্ট ট্যাক্সের টোটাল 5টা হেডস আছে। হেডস অফ ইনকাম ফর ডিরেক্ট ট্যাক্স ইজ 5। নাম্বার 1, ইনকাম ফ্রম স্যালারি, অর্থাৎ যারা সার্ভিস করেন, স্যালারি থেকে ইনকাম করেন, তারা যে হেডে ট্যাক্স পে করেন তাকে বলা হয় ইনকাম ফ্রম স্যালারি। এই হেডে তাদেরকে ট্যাক্স পে করতে হয়। সেকেন্ড হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ যারা ঘর ভাড়া দিয়ে ইনকাম করেন প্রফেশনালি, তাদেরকেও ট্যাক্স পে করতে হয়, এবং এই ইনকামটা যে হেডে উনি ট্যাক্স পে করছেন তাকে বলা হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। দিস ইজ সেকেন্ড হেড। আমি পরপর বলছি অ্যাজ পার 1961 ইনকাম ট্যাক্স অ্যাক্ট। থার্ড হেডে আছে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, অর্থাৎ যারা বিজনেস করে ইনকাম করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ যারা প্রফেশন মিনস ধরো ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এরা তো পেশা সংক্রান্ত কাজ করছে, প্রফেশন। তাহলে প্রফেশন থেকে যারা ইনকাম করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ বিজনেস থেকে যারা ইনকাম করছেন, হ্যাঁ, তাদেরকে থার্ড হেডের আন্ডারে ট্যাক্সেবল করতে হয়। দিস ইজ দ্য হেড ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। ফোর্থ হেড হচ্ছে তোমাদের ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, যেটা আমি এখানে মেনশন করেছি, ক্যাপিটাল গেন ট্যাক্স। ক্যাপিটাল গেন ট্যাক্সটা কি? অর্থাৎ যদি কোনো পার্সন তার পার্সোনাল কোনো প্রপার্টি, লেট ইট বি জুয়েলারি, লেট ইট বি হিজ পার্সোনাল কার, লেট ইট বি হিজ পার্সোনাল হাউস, হ্যাঁ, এগুলো যদি তার শেয়ারস হতে পারে, কোম্পানির শেয়ার অনেকে কিনে রাখেন, শেয়ারস, জুয়েলারি, ডায়মন্ড জুয়েলারি, গোল্ড জুয়েলারি, বিল্ডিং, এগুলো বিক্রি করলো, বিক্রি করে যদি কোনো প্রফিট করে, তাহলে এই প্রফিটটারও তো ট্যাক্স দিতে হবে। কিন্তু দেখো, প্রফিট করলে তোমরা বলবে তাহলে স্যার এটা ইনকাম ফ্রম বিজনেস হেডে চলে যাওয়া উচিত ছিল, থার্ড হেডে। নো, বিকজ ইনকাম ফ্রম বিজনেস ইজ, এই হেডে ট্যাক্সেবল হবে যারা বিজনেস করছেন তাদের প্রফিটের ওপর। কিন্তু আমি বলেছি কোনো একটা ইন্ডিভিজুয়াল, আমি ধরো আমি যদি আমার একটা পার্সোনাল কোনো বিল্ডিং থাকে, সেটা বিক্রি করলাম, বিক্রি করে প্রফিট করলাম, তার মানে কি আমার প্রফেশন বিল্ডিং বিক্রি করা? নো। তাহলে আমি তো বিজনেস করছি না বিল্ডিংয়ের, তবুও আমি কিন্তু বিল্ডিং বিক্রি করে প্রফিট করলাম। তাহলে আমার এই প্রফিটটা কোন হেডে যাবে? আমারটা তো বিজনেস হেডে যেতে পারে না। তাহলে আমার এই প্রফিটটা চলে যাবে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস। ওকে, এই হচ্ছে তোমাদের ডিরেক্ট ট্যাক্সের হ্যাঁ লাস্ট হেড। 5টা হেড বলেছিলাম। ইনকাম ফ্রম আদার সোর্সেস, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 4টে হেডে এখনো অবধি যে ইনকামগুলো আমি মেনশন করলাম না, সেই ইনকামগুলোর ওপরে ইনকাম ফ্রম আদার সোর্স এই হেডে ট্যাক্সেবল হবে। ফর এক্সাম্পল, উইনিং ফ্রম লটারি, উইনিং ফ্রম ক্রসওয়ার্ড পাজল, ফ্যামিলি পেনশন রিসিভড,
interest received from bank deposit, interest received from post office savings deposit, উইনিং ফ্রম রেস হর্সেস, এই সমস্ত অ্যাক্সিডেন্টাল যে ইনকামগুলো, এগুলো তো স্বাভাবিক ইনকাম নয়, এগুলো কোনো কাজের মাধ্যমে নয়। তো এই সমস্ত অ্যাক্সিডেন্টাল ইনকামগুলো থেকে, অর্থাৎ যে ইনকামগুলো আগের চারটে হেডের ইনক্লুড করা যায়নি, সেই সমস্ত ইনকামগুলোকে আমরা লাস্ট হেড, দ্যাট ইজ ইনকাম ফ্রম আদার সোর্সেস, এই হেডের মধ্যে ঢোকাই। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ডিরেক্ট ট্যাক্স। এবার ইনডাইরেক্ট ট্যাক্সের ডেফিনেশনটা দেখো, অন দ্য আদার হ্যান্ড থেকে লেখা আছে। On the other hand, when impact and incidence of tax falls on two or more different person, it is called indirect tax. অর্থাৎ ইনকাম করছে একজন কিন্তু ট্যাক্স পে করছে অন্যজন। একটু ভাবতে অবাক লাগছে তোমাদের হয়তো, কিন্তু ইট ইজ ফ্যাক্ট। কীরকমভাবে দেখো, ধরো মিস্টার এক্স কোনো একটা রেস্টুরেন্টে খেতে ঢুকলো, তিনি যে ডিশটা খেলেন সেটার অ্যাকচুয়াল দাম ছিল 100 রুপিস, বাট তিনি পে করলেন 118। তাহলে কস্ট ছিল কত? 100, পে করলেন কত? 118। তাহলে এক্সট্রা কত টাকা পে করলেন? 118। এই 18 রুপিস কে পেড করলো? বাই এক্স। মিস্টার এক্স পে করলেন। কাকে পে করলেন? ওনারকে, রেস্টুরেন্টের মালিককে পে করলেন, হ্যাঁ কি না বলো? রেস্টুরেন্টের মালিককে এই 18 টাকা মিস্টার এক্স দিয়ে তারপরে খেয়ে বাড়ি আসতে পারলো। তাহলে এই 18 টাকাটা কী ছিল? দিস ইজ ইনডাইরেক্ট ট্যাক্স, যেটাকে বলা হয় জিএসটি। ওকে, তাহলে এই 18 টাকা মিস্টার এক্স কিন্তু গভর্নমেন্টকে দিয়ে এলো না, কাকে দিয়ে এলো? একটা রেস্টুরেন্টের মালিককে দিয়ে এলো। পরবর্তীকালে এই রেস্টুরেন্টটা যদি জিএসটি অ্যাক্ট ওয়াইজ রেজিস্টার্ড হয়, তাহলে তিনি বাধ্য থাকবেন গভর্নমেন্টকে তিনি আবার এই 18 টাকাটা পে করে দিতে। এটাকেই বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্টলি গভর্নমেন্টের ঘরে যাচ্ছে, অর্থাৎ মিস্টার এক্সের কাছ থেকে ডিরেক্টলি গভর্নমেন্টের কাছে না এসে ভায়া হয়ে আসলো। মিস্টার এক্স দিলেন রেস্টুরেন্টের মালিককে, রেস্টুরেন্টের মালিক দিলেন গভর্নমেন্টকে। দিস ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। এই জন্যই বলা হয়েছে যে দ্য ট্যাক্স when impact and incidence of tax falls on two or more different person, it is called the indirect tax. Example তুমি অবশ্যই জেনে রাখবে, জিএসটি, যার ফুল ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ওকে, একটা হচ্ছে এক্সাইজ ডিউটি আর একটা হচ্ছে কাস্টমস ডিউটি। এই তিনটেই মেনলি আমি এখানে দিয়েছি, আরও আছে পরবর্তীতে বলবো। এক্সাইজ ডিউটি অ্যান্ড কাস্টমস ডিউটি। এখানে এক্সাইজ ডিউটিটা কি বলে রাখি, জিএসটি তো বুঝলে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আমাদের ইন্ডিয়াতে যত রকমের প্রোডাকশান ইউনিট আছে, যত ফ্যাক্টরিজ আছে, তারা যা কিছু গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করছে, এই প্রোডাকশানের উপরে একটা ট্যাক্স গভর্নমেন্টকে পে করতে হয়। এই ফাইনাল প্রোডাকশান যেটা হচ্ছে, প্রোডাকশানের উপরে যে ট্যাক্সটা পে করতে হচ্ছে, এটা হচ্ছে এক্সাইজ ডিউটি। আর কাস্টমস ডিউটিটা কি? কাস্টম ডিউটি ইজ ফর ইন্টারন্যাশনাল বিজনেস। ওকে, অর্থাৎ যদি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করা হয়, ইন্ডিয়া থেকে কোনো ইম্পোর্টার যদি কোনো গুডস ইম্পোর্ট করেন, অথবা ইন্ডিয়ার কোনো এক্সপোর্টার ইন্ডিয়ার গুডস ফরেন কান্ট্রিতে এক্সপোর্ট করেন, তাহলে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ওপরে যে ট্যাক্স চার্জ করা হয় সেটাকে কাস্টমস ডিউটি বলা হয়। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট পেজ, টাইপস অফ ট্যাক্সেস। Types of taxes means here you have to remember types of direct taxes. Okay, sorry এখানে লেখা হয়নি। ডিরেক্ট ট্যাক্স কত রকমের হয় দেখো। নাম্বার 1, প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স কি? প্রোগ্রেস মানে কি? প্রোগ্রেস মানে কি? আস্তে আস্তে উন্নতি করা। সেই ওয়ার্ডটা থেকে নামটা এখানে ডিরাইভ করা হয়েছে। কেন? when the tax rate increases along with the income of an individual increases, it has a direct impact on the rich people. অর্থাৎ কোনো একটা পার্সনের ইনকাম, লেভেল অফ ইনকাম যত বাড়বে, ট্যাক্স রেটটা ঠিক একইভাবে বাড়তে থাকবে। এরকম সিস্টেম যদি কোনো গভর্নমেন্ট ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে এমপ্লয় করেন, তখন সেই ট্যাক্স সিস্টেমটাকে বলা হবে প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম, যেটা আমাদের ইন্ডিয়াতে এখন চালু আছে। হ্যাঁ, যেমন ধরো কোনো একটা লোক মান্থলি 10,000 রুপিস ইনকাম করছেন, তার যা ট্যাক্স রেট হবে
মান্থলি 1 লাখ রুপিস যিনি ইনকাম করছেন পার মান্থ, তার ট্যাক্স রেট কিন্তু সেম হবে না। কারণ আমাদের ট্যাক্স স্ল্যাবে দেখা গেছে আপ টু 2.5 লাখ অবধি ট্যাক্স হচ্ছে নীল। তাহলে দেখো মান্থলি 10,000 টাকা যার ইনকাম, বছরে কত হচ্ছে 10,000 × 12 1,20,000, তাহলে তার ট্যাক্স নীল হয়ে যাচ্ছে। ওকে, যাই হোক, তার ট্যাক্স কি হলো নীল, বিকজ সিলিং লিমিটটা ওনার ক্রস করেনি। তাহলে আপ টু 2.5 লাখ অবধি নীল পাচ্ছি। তাহলে নেক্সট স্টেপ কি আছে, 2.5 লাখ থেকে 5 লাখ অবধি যাদের ইনকাম, তাদেরকে ট্যাক্স পে করতে হয় মাত্র 10%। এভাবে 5 লাখ থেকে 7.5 লাখ অবধি যাদের স্ল্যাবে আসবে বছরে, ইয়ারলি কিন্তু এগুলো, হ্যাঁ, 5 লাখ থেকে 7.5 লাখ অবধি যাদের আসবে তাদের 20%। 7.5 লাখ থেকে 10 লাখ হলে 30%। এবার দেখো লেভেল অফ ইনকাম যত বাড়ছে রেট অফ ট্যাক্স কিন্তু ততটাই বাড়তে থাকছে। এরকম সিস্টেমকে বলা হবে প্রোগ্রেসিভ ট্যাক্স। ওকে, নেক্সট রিগ্রেসিভ ট্যাক্স রেট। প্রোগ্রেসিভের ঠিক উল্টোটা হচ্ছে রিগ্রেসিভ, অর্থাৎ রিগ্রেসিভ ট্যাক্স ইজ দ্য ওয়ান ইন হুইচ ট্যাক্স রেট ডিক্রিজেস অ্যাজ দ্য ট্যাক্সেবল ইনকাম ইনক্রিজেস। এটা কখনোই আমাদের ইন্ডিয়াতে আজ অব্দি কোনোদিন চালু হয়নি রিগ্রেসিভ ট্যাক্স রেট। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, ইনকাম লেভেল যত বাড়বে ট্যাক্স রেট তত কমিয়ে দাও। এতে কাদের বেনিফিট হবে, যারা রিচ পিপল তাদের বেনিফিট হবে, কারণ ওরা বেশি বেশি ইনকাম করবে, কিন্তু ট্যাক্স রেট তাদেরকে কম দিতে হবে। কিন্তু এটা আমাদের কখনোই অ্যাকসেপ্টেবল হয় না। আমি আগেই বলেছি নাম্বার 1টা হচ্ছে আমাদের ইন্ডিয়ার জন্য অ্যাপ্লিকেবল। নাম্বার 3 প্রপোর্শনাল ট্যাক্স রেট। প্রপোর্শনাল ট্যাক্স রেটটা কি, ট্যাক্স রেট উইল বি কনস্ট্যান্ট ইন রেসপেক্টিভ অফ অনস ইনকাম। অর্থাৎ ইনকাম কি হয়েছে, ইনকাম বাড়ছে না কমছে সেটা দেখে মানে সেটা আমরা এন্টারটেন করব না, ট্যাক্স রেটটা সেম রাখবো। অর্থাৎ যদি 1 লাখ রুপিস কারোর ইনকাম হয়, তাকেও সে 10% রেটে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে কত ট্যাক্স দেবেন উনি, 10,000 টাকা। যার ইনকাম 10,000 টাকা, তাকেও 10% হারে ট্যাক্স দিতে হবে, তাহলে তিনি কত ট্যাক্স দেবেন, 1,000। তাহলে দেখো ইনকাম যারা কম করছে তাদের রেট অফ ট্যাক্স ইজ সেম, বাট অ্যামাউন্ট অফ ট্যাক্স কমে যাচ্ছে, তাই তো। দেখো 1 লাখ টাকা ইনকাম করছে, 10,000 টাকা ট্যাক্স দিচ্ছে, আর যার ইনকাম মাত্র 10,000 টাকা সে 1,000 টাকা ট্যাক্স দিচ্ছে। তার রেট অফ ট্যাক্সটা কিন্তু সেম রেখেছি, ওখানেও 10% চালালাম, এখানেও 10% চালালাম। এরকম হলে পরে সেটাকে প্রপোর্শনাল ট্যাক্স বলা হবে। আই থিঙ্ক ক্লিয়ার। প্রপোর্শনাল কি জিনিস, তাহলে মনে রাখবেন প্রপোর্শনাল ট্যাক্স রেটে রেট অফ ট্যাক্সটা কনস্ট্যান্ট থাকছে, কিন্তু অ্যামাউন্ট অফ ট্যাক্স ইজ ভ্যারিজ অ্যাজ পার দ্য ইনকাম ইনক্রিজেস অর ডিক্রিজেস। Am I clear? নেক্সট আসছি আমরা ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে ফার্স্ট আইটেম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেন এসছে আমি দেখেছি। ইনডাইরেক্ট ট্যাক্স থেকে এক্সাইজ ডিউটি বলো, কাস্টমস ডিউটি বলো, এদের থেকে যতটা না কোশ্চেন আসছে, জিএসটির থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। এর কারণ একটাই, জিএসটি কিন্তু খুব একটা বেশি দিন হয়নি আমাদের ইন্ডিয়াতে। 1 জুলাই 2017 থেকে ইমপ্লিমেন্ট হয়েছে জিএসটি। ওকে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অল ওভার ইন্ডিয়া ইনক্লুডিং জম্মু অ্যান্ড কাশ্মীর। আগে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরকে নর্মাল ট্যাক্সের থেকে বাইরে রাখা হয়েছিল, বাট এখন না, অল ওভার ইন্ডিয়াতে একসাথে জিএসটি চালু করা হয়েছে। জিএসটি ইমপ্লিমেন্ট করার জন্য কি কি করতে হয়েছে দেখো গভর্নমেন্টকে। দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া পাস দ্য 100 অন, এটা কিন্তু খুব মনে রাখবে, এটা আসে যে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পাস করতে হয়েছিল আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জিএসটি ইমপ্লিমেন্ট করার আগে। খুব ভাইটাল এই লাইনটা তোমরা মনে রাখবে। 100 অন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পাস করতে হয়েছিল, এটা পাস না করা অবধি জিএসটিকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি। আর ইট কেম ইনটু ইফেক্ট ফ্রম 1 জুলাই 2017 থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে এই তারিখ থেকে চালু হয়েছে। জিএসটিকে কি বলা হচ্ছে, জিএসটি ইজ অন নেশন অন ট্যাক্স।
কেন বলা হয় দেখো, তোমরা এই কথাটা অনেক জায়গায় লেখা দেখতে পাবে, জিএসটি ইজ ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। দেখো জিএসটি চালু হওয়ার আগে কি হতো দেখো, হ্যাঁ, সাপোজ কোনো একটা গুডস তুমি হরিয়ানাতে পারচেস করতে চাও, তা হরিয়ানার স্টেট গভর্নমেন্ট যে ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, মানে ইনডাইরেক্ট ট্যাক্স তখন কি চালু ছিল, সেলস ট্যাক্স, ভ্যাট, এই সমস্ত ট্যাক্স ছিল। হরিয়ানার গভর্নমেন্ট তাদের ইচ্ছা অনুযায়ী একটা ট্যাক্স রেট চালু করেছিল, সেই রেটে তোমাকে গুডসটা পারচেস করতে হচ্ছিল। সেম গুডস আমাদের ইস্ট সাইডে চলে এসো, বিহারেও পাওয়া যায়। তাহলে বিহার স্টেট গভর্নমেন্ট নিশ্চয়ই আলাদা হরিয়ানা স্টেট গভর্নমেন্টের থেকে, তার রেট অফ ট্যাক্স আলাদা হবে। তাহলে একই কান্ট্রিতে স্টেট আলাদা হওয়ার জন্য একই গুডসের আলাদা আলাদা ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হচ্ছিল। এর ফলে কি প্রবলেম হচ্ছিল দেখো, তাহলে সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, বিহারের ইনডিরেক্ট ট্যাক্স রেটটা মনে করো হাই ছিল কম্পারেটিং টু হরিয়ানা, তাহলে সেম প্রোডাক্ট হরিয়ানাতে কম দামে বিক্রি হবে আর বিহারে বেশি দামে বিক্রি হবে। তাহলে প্রোডাক্টটা সেম, কান্ট্রি সেম। তাহলে এবার যদি ফরেন কান্ট্রি থেকে কোনো ইম্পোর্টার এই প্রোডাক্টটা ইম্পোর্ট করার জন্য আমাদের ইন্ডিয়াতে আসে, মানে আমাদের দিক দিয়ে এক্সপোর্ট যেটা বলছি, ফরেন কান্ট্রি থেকে ইম্পোর্ট করতে আসছে, মানে আমরা এক্সপোর্ট করব, তাহলে তিনি কোন স্টেটে গিয়ে উঠবেন বলো? হরিয়ানাতে পাওয়া যাচ্ছে সেম জিনিস কম দামে, বিহারে পাওয়া যাচ্ছে বেশি দামে, তাহলে সবাই কোথায় যাবে? হরিয়ানাতে গিয়ে ভিড় করবে। তাহলে হরিয়ানা ছাড়া বাকি যে সমস্ত স্টেটে ওই প্রোডাক্টটা বেশি দামে বিক্রি হচ্ছে, সেই স্টেটের ইন্ডাস্ট্রিগুলো কি হবে? মার খাচ্ছে। এইভাবে কম্পিটিটিভ মার্কেটে আমরা দেখতে পাচ্ছিলাম যে আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হওয়ার জন্য বিজনেসে একটা ইজ অফ ডুইং বিজনেস বলে একটা টার্ম আছে, আমি পরে আসছি, এই সিস্টেমটা আমরা চালু করতে পারিনি। দ্যাটস ওয়াই জিএসটি ইজ মাস্ট। এই জন্যই জিএসটি চালু করা হয়েছে। জিএসটি কী জিনিস? সারা দেশে একসাথে একটা প্রোডাক্টের রেট একটাই থাকবে, কখনোই আলাদা হতে পারে না। অ্যাট প্রেজেন্ট জিএসটির মোট 4টে স্ল্যাব আছে, তোমরা জানো, এটা মনে রাখবে, 5, 12, 18 আর একটা 28%। এই 4টে স্ল্যাবে আমাদের যত রকমের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টেই 4টে স্ল্যাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো প্রোডাক্ট 5%-এর স্ল্যাবে আসে, তাহলে সেই প্রোডাক্টটা ইন্ডিয়ার যে কোনো স্টেটে যাও না কেন, ইভেন যে কোনো ইউনিয়ন টেরিটরিতেই তুমি যাও না কেন, সেম রেট অফ ট্যাক্স তোমাকে পে করতে হবে। এই বেনিফিটটা আমরা পেয়েছি। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট জিএসটি ইজ ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট লিখে দেখো, রিমুভাল অফ কাসকেডিং ইফেক্ট। তাহলে কাসকেডিং ইফেক্টটা কি এবং এটাকে রিমুভ করেছে কে? রিমুভ করেছে জিএসটি। কিভাবে রিমুভ করেছে দেখো আগে। হ্যাঁ, কাসকেডিং ইফেক্টটা কি বলি? ক্যাসকেডিং ইফেক্টটা হচ্ছে তোমার, কাসকেডিং কথার অর্থ হলো একটার ওপরে আরেকটা, একটার ওপরে আরেকটাকে যখন চাপিয়ে দেওয়া হয় তখন সেটাকে কাসকেডিং বলা হয়। অর্থাৎ আগে জিএসটি চালু হওয়ার আগে কি ছিল আমাদের দেশে, কোনো একটা প্রোডাক্টের ওপরে একবার ট্যাক্স নেওয়া হয়েছে, তার উপরে আবার ট্যাক্স নেওয়া হচ্ছে। তাহলে একই প্রোডাক্টের ওপরে বারবার যখন ট্যাক্স চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন অবভিয়াসলি তার কস্ট, মানে বিক্রয় মূল্য বেশি হয়ে যাবে। এই সমস্যাটা দূর করার জন্য জিএসটি এসেছে। এটা আমি একটু পরে তোমাদেরকে একটা এক্সট্রা পেজ নিয়ে একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। ডেস্টিনেশন বেসড ট্যাক্স এটা বুঝিয়ে দিই, আর ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা বোঝানোর পরে আমি এটা বোঝাচ্ছি কাসকেডিংটা একটু পরে। ডেস্টিনেশন বেসড ট্যাক্স কেন? ডেস্টিনেশন মানে কি? ডেস্টিনেশন মানে হচ্ছে লক্ষ্য, আমি যেখানে যাব। সাপোজ কোনো একটা প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গলে ম্যানুফ্যাকচার হচ্ছে, প্রোডাক্টটা বিক্রি হচ্ছে বিহারে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে তৈরি হওয়া প্রোডাক্টটার ডেস্টিনেশন কোথায়? বিহার। তাহলে এই প্রোডাক্টটার জিএসটি পে করা হবে বিহারে গিয়ে, ওয়েস্ট বেঙ্গলে নয়। কারণ প্রোডাক্টটা যে জায়গায় কনজিউমারের হাতে গিয়ে পৌঁছালো সেই স্টেটে গিয়েই জিএসটি পে করা হবে, অন্য কোনো স্টেটে নয়। এই জন্য এটাকে বলা হয় ডেস্টিনেশন বেসড ট্যাক্স। চলো তাহলে এবার আমরা ক্যাসকেডিং ইফেক্ট আর ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই দুটো জিনিস আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি একটা চার্ট বানিয়ে নিলাম, যেটার কলাম নেম হচ্ছে, ফার্স্ট কলামের নাম দিয়েছি আমরা স্টেজ। স্টেজ কি দেখো, আমরা জিএসটিতে দেখেছি, জিএসটিতে বলবো না সরি, যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেসে দেখেছি দেখো যে সাপ্লায়ার্স র মেটেরিয়াল সাপ্লাই করে, সেই র মেটেরিয়ালটা ম্যানুফ্যাকচারার নেয়, সাপ্লায়ার কাছ থেকে নিচ্ছে। তাহলে সাপ্লায়ার
কাকে দিচ্ছে ম্যাটেরিয়ালটা? ম্যানুফ্যাকচারারকে। ওকে, ম্যানুফ্যাকচারার এবার তার পছন্দ মতো যে প্রোডাক্টটা উনি তৈরি করছেন ফ্যাক্টরিতে, যে মেশিন আছে সেই মেশিনে তিনি কিছু গুডস তৈরি করছেন। গুডসটা তৈরি করে তিনি কাকে দিচ্ছেন? ডিস্ট্রিবিউটারকে দিচ্ছেন। তাহলে সাপ্লায়ার কাছ থেকে র মেটেরিয়ালটা যাচ্ছে ম্যানুফ্যাকচারের কাছে, ম্যানুফ্যাকচারের কাছে যাচ্ছে ডিস্ট্রিবিউটারের কাছে, ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আমাদের পাড়ার দোকানের রিটেলারের কাছে আসছে, অর্থাৎ রিটেলারের কাছ থেকে আমরা সরাসরি জিনিসটা কিনছি। তাহলে দেখো, যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে আসার জন্য কিছু স্টেজ মেনটেন হচ্ছে, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটার, রিটেলার, এরকম কিছু স্টেজ আছে। ওকে, তাহলে আমি সমস্ত স্টেজটা নিয়ে ডিসকাস করতে অনেক টাইম লেগে যাবে, তো আমি 3টে স্টেজের মাধ্যমে তোমাদেরকে জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। তাহলে স্টেজ মানে কি? এই সাপ্লায়ার্স, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটার, এগুলোকে আমরা স্টেজ বলছি। সাপোজ আমাদের যে এক্সাম্পলটা নিচ্ছি তাতে 3টে স্টেজ আছে। ওকে, সেকেন্ড কলামের নামে আমি নিয়েছি আইভি। আইভি স্ট্যান্ডস ফর ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ ইনিশিয়ালি ম্যানুফ্যাকচারার যে দাম দিয়ে সাপ্লায়ার কাছ থেকে গুডসটা কিনছেন সেটাকে বলা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ওকে, এই ইনিশিয়াল ভ্যালুর সঙ্গে ম্যানুফ্যাকচারার তার যা কস্ট হচ্ছে ফ্যাক্টরিতে গুডসটা তৈরি করার জন্য সেই খরচটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড। অর্থাৎ ম্যানুফ্যাকচারার র মেটেরিয়ালটাকে নিয়ে যা এক্সপেন্ডিচার করে তারপরে সেটাকে ইউজফুল প্রোডাক্ট তৈরি করলো, এর জন্য যে খরচটা উনি করছেন সেটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড। তাহলে আইভি মিনস ইনিশিয়াল ভ্যালু, ভিএ মিনস ভ্যালু অ্যাডেড। ওকে, আর নেক্সট নিয়েছি ট্যাক্স। সে ট্যাক্স রেট আমরা মনে করি অ্যাজুম করে নিলাম 10%, হিসাবে সুবিধার জন্য 10% নিলাম, 5%, 12% অ্যাটলিস্ট এখন চালু আছে, কিন্তু 10% নিলাম জাস্ট রাউন্ড ফিগার আনার জন্য। লাস্ট হচ্ছে এফভি। এফভি স্ট্যান্ডস ফর ফাইনাল ভ্যালু, যে ভ্যালুটায় প্রোডাক্টটা বিক্রি হচ্ছে সেটাকে বলা হচ্ছে এফভি। সাপোজ স্টেজ 1-এ ইনিশিয়াল ভ্যালু থাকবে না, ভ্যালু অ্যাডেড হবে। আমি 2000 টাকা নিলাম। সাপোজ 2000 টাকা ভ্যালু অ্যাড করলো স্টেজ 1-এ ফার্স্ট পার্সন, তার উপরে ট্যাক্স কত? 10%। 2000 10% কত হয় তোমরা জানো? 200 টাকা। তাহলে 2000 টাকার উপর ট্যাক্স চাপ হলো 200 টাকা। তাহলে ফাইনাল ভ্যালু কত হবে? ভ্যালু অ্যাডেড প্লাস ট্যাক্স 2200 টাকা আমার ফাইনাল ভ্যালু দাঁড়ালো। এই ফাইনাল ভ্যালুটা কার কাছে আসবে? সেকেন্ড স্টেজে আসবে, কারণ ম্যানুফ্যাকচারার গুডসটা নিয়ে ডিস্ট্রিবিউটারকে দেবে। তার মানে সেকেন্ড স্টেজে ম্যানুফ্যাকচারের যেটা সেলিং প্রাইস, ডিস্ট্রিবিউটারের সেটা কি? ইনিশিয়াল ভ্যালু। তাহলে সেকেন্ড স্টেজে আমাদের ইনিশিয়াল ভ্যালু কত দাঁড়ালো? 2200 টাকা। ওকে, এই সেকেন্ড স্টেজে ডিস্ট্রিবিউটার মনে করো আরও কিছু ভ্যালু অ্যাড করলো। কত টাকা অ্যাড করলো? সে 800 টাকা অ্যাড করলো। ঠিক আছে, 2200 টাকা, 800 টাকা, তাহলে টোটাল প্রাইস এখন দাঁড়ালো কত? 3000 টাকা। 3000 টাকার উপরে 10% কত টাকা ট্যাক্স হবে? 3000-এর 10% তোমরা জানো 300 টাকা। তাহলে ফাইনাল ভ্যালু কত হলো? 2200 প্লাস 800, 3000, 3000 আর 300, 3300 টাকা প্রোডাক্টটার দাম আসলো। হ্যাঁ, আর একটা কথা বলি, এই যে আমরা আলোচনা করছি এটা কিন্তু বিফোর ইমপ্লিমেন্টেশন অফ জিএসটি। আমি তোমাদেরকে ক্যাসকেডিং ইফেক্ট বোঝাতে চাইছিলাম, কারণ আগের পেজে আমি তোমাদের বলেছিলাম যে জিএসটি হেল্পস টু রিমুভ দ্য কাসকেডিং ইফেক্ট। তাহলে কাসকেডিং ইফেক্ট রিমুভ করতে সাহায্য করে জিএসটি। তাহলে কাসকেডিং ইফেক্টটা কী সেটা এক্সাম্পল দেওয়ার জন্য জিএসটির আগে কি হতো সেটা আমি তোমাদেরকে আগে বোঝাচ্ছি, এরপরে জিএসটি আসাতে কি হচ্ছে একটু পরে দেখবে। তা জিএসটি আসার আগে দেখতে পাচ্ছ কীভাবে হচ্ছে। এবার থার্ডের, তাহলে 3300 টাকাটার যেটা সেকেন্ড স্টেজের ফাইনাল ভ্যালু, থার্ড স্টেজে সেটা কি হবে? ইনিশিয়াল ভ্যালু হবে, তাই তো? থার্ড স্টেজে ইনি মনে করো আরও 700 টাকা ভ্যালু অ্যাড করলো, মানে আরও কিছু এক্সপেন্স করলো, ওনার নিজের প্রফিট আছে, এই সমস্ত নিয়ে 700 টাকা আরও প্রোডাক্টের প্রাইসের সঙ্গে যোগ করলো। তাহলে প্রোডাক্টটার দাম কত হলো? 4000 টাকা। 4000 টাকা 10%, 400 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে স্টেজ 3-তে প্রোডাক্টটার ভ্যালু এসে দাঁড়ালো 4400 টাকা। এই দামে প্রোডাক্টটা বিক্রি হবে। এই ছিল তোমাদের জিএসটি অ্যাপ্লাই হওয়ার আগের সিস্টেম। আশা করি বোঝাতে পেরেছি। এবার জিএসটি আসলে কি হলো দেখো, আমি রেড ইঙ্কে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। তোমরা মনে রাখবে রেড ইঙ্কে যেগুলো লিখছি এটা জিএসটির পরে, আফটার জিএসটি। আফটার জিএসটি সে
স্টেজ ওয়ানে ভ্যালু অ্যাডেড সেম রাখলাম, সেম ভ্যালু রাখলাম, 2000 টাকায় রাখলাম। তো 2000 টাকা 10% কত? 200। এখন অবধি নো চেঞ্জ, নো ইফেক্ট। ফার্স্ট স্টেজের ফাইনাল ভ্যালু কত হবে? 2200 টাকা। তাহলে স্টেজ ওয়ানে বিফোর জিএসটি অ্যান্ড আফটার জিএসটি সেম থাকলো। সেকেন্ড স্টেজে এসো, সেকেন্ড স্টেজের ইনিশিয়াল প্রাইস হবে 2200 টাকাটাই আসবে। এইবার আসছে দেখো জিএসটির খেলা। জিএসটিকে আমরা কি বলেছিলাম আগের পেজে? জিএসটি ইজ আ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ যে ভ্যালুটা অ্যাড করা হচ্ছে সেই ভ্যালুর ওপরেই ট্যাক্স হয়। সাপোজ এখানেও আমি সেকেন্ড স্টেজে 800 টাকায় ভ্যালু অ্যাড করলাম, তাহলে সেকেন্ড স্টেজের ইনিশিয়াল ভ্যালু ছিল 2200, আগেও 800 টাকা ভ্যালু অ্যাড করা ছিল। 2200 আর 800, 3000 টাকার উপর আগে 300 টাকা ট্যাক্স দিতে হয়েছিল, কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবল হওয়ার পরে নো, এখন আর 3000 টাকার উপর 10% ট্যাক্স নয়, কারণ তুমি জিএসটি হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাই যে ভ্যালুটা তুমি এখানে সেকেন্ড স্টেজে অ্যাড করেছো, দ্যাট ইজ 800 টাকা, 800 টাকার 10% মাত্র 80 টাকা সেকেন্ড স্টেজে ট্যাক্স দিতে হবে। তাহলে সেকেন্ড স্টেজে তোমার ফাইনাল ভ্যালু কত দাঁড়ালো? 2200 প্লাস 800, 3000, 3000 প্লাস 80, 3080 টাকা হলো সেকেন্ড স্টেজের ফাইনাল ভ্যালু আফটার ইমপ্লিমেন্টেশন অফ জিএসটি। এবার আসো থার্ড স্টেজে, তাহলে ইনিশিয়াল ভ্যালু দাঁড়ালো তোমার 3080। ইনিও মনে করো সেম রাখলাম, 700 টাকায় ভ্যালু অ্যাড করলাম। তাহলে এই স্টেজে ওনাকে জিএসটি অ্যাপ্লাই হওয়ার পর 700 টাকার উপরে ট্যাক্স দিতে হবে নিশ্চয়ই। 3080 টাকা প্লাস 700 টাকা, 3780 টাকার উপর তো ট্যাক্স দিতে হবে না, কারণ এটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে 700 টাকা 10% অনলি 70 রুপিস ট্যাক্স দেবেন। তাহলে থার্ড স্টেজে ফাইনাল ভ্যালু কত হলো? 3080 প্লাস 700 প্লাস 70 কত হয়? অ্যাড করে নাও। দেখো 3850, 3850 টাকা। তাহলে জিএসটি অ্যাপ্লাই ইমপ্লিমেন্ট হওয়ার আগে একই প্রোডাক্ট, দেখো ইনিশিয়াল প্রাইস স্টেজ ওয়ানে যেখানে 2000 টাকা জিনিসের প্রোডাক্ট বা ট্যাক্স অ্যাড হতে 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 যেখানে আমরা 4400 টাকায় জিনিসটা বিক্রি করছিল বিজনেসম্যানরা, সেম জিনিস জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার পর আমরা 3850 টাকা, অর্থাৎ প্রায় 550 টাকা একটা প্রোডাক্টে কম পে করে জিনিসটা পেলাম। দিস ইজ দ্য জিএসটি, ইফেক্ট অফ জিএসটি। এর জন্য বলা হয় জিএসটি অ্যাপ্লাই হওয়াতে অনেক কম দামে আমরা জিনিস পেয়ে থাকি। কিন্তু অনেকেই ভাবে না, জিএসটি অ্যাপ্লাই হওয়ার জন্য জিনিসের দাম বেড়ে গেছে। এটা কেন বলে সেটারও কারণ আছে। দেখো জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার আগে আমাদের বিজনেস ইউনিটে দেখেছি প্রচুর ট্যাক্স ফাঁকি পড়তো, অর্থাৎ গভর্নমেন্টের ইনডাইরেক্ট ট্যাক্স নেওয়ার যে সিস্টেমটা অতটা স্ট্রং ছিল না। এই জন্য বিজনেসম্যানরা সবসময় ডুপ্লিকেসি বিল চালিয়ে, অরিজিনাল ভাউচার না দেখিয়ে, নকল ভাউচার দেখিয়ে, অ্যাকচুয়াল সেলসটাকে তার থেকে কম দেখিয়ে গভর্নমেন্টকে কম ট্যাক্স পে করতো। এই জন্য সব কিছুর ওপরে কিন্তু আমাদেরকে সেলস ট্যাক্স না দিয়ে আমরা জিনিসগুলো পেয়ে যাচ্ছিলাম। বিজনেসম্যানরা কাস্টমারদেরকেও সেভ করছে, হ্যাঁ, আবার নিজেদেরকেও সেভ করছে। এতে আফটার অল কার ক্ষতি হচ্ছে? দেশের ক্ষতি হচ্ছে, তাই তো? এই জন্য আমরা অনেক সময় প্রোডাক্টটা যা দাম ছিল সেই দামেই পেয়ে যাচ্ছিলাম কোনো ট্যাক্স না দিয়ে। এইভাবে যারা যে জিনিসগুলো কিনছিলেন তারা এখন আর সেভাবে কিনতে পারছে না, কারণ এখন জিএসটি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্ষেত্রে রেজিস্টার হয়ে রয়েছে। কোনো বিজনেসম্যান ইচ্ছা করলেও পারবে না জিএসটিকে এড়িয়ে যেতে। কম বা বেশি দিতে হবেই, অরিজিনাল সেলস থেকে কম সেলস এখনও দেখাচ্ছে না তা নয়, কিন্তু পুরোপুরি এখন আর ইগনোর করে যেতে পারে না। এই জন্য যে কোনো প্রোডাক্ট কিনলে পরে এখন জিএসটি পেমেন্টটা মাস্ট হয়ে যাচ্ছে। এই জন্য সাধারণ মানুষ ভাবছে যে জিএসটি অ্যাপ্লিকেবল হওয়ার জন্য জিনিসের দাম বাড়লো, বাট অ্যাকচুয়ালি না। তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। ওকে, নেক্সট পেজ। টাইপস অফ জিএসটি তোমরা মনে রাখবে, আমি ডায়াগ্রামের মাধ্যমে দিয়েছি। এখানে লেখা আছে জিএসটি আর অফ 4 টাইপ।
CGST, SGST, IGST, UTGST. CGST stands for Central Goods and Service Taxes. অর্থাৎ জিএসটি যে পোর্শনটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে থাকে সেটাকে সিজিএসটি বলা হবে, আর জিএসটি যে পোর্শনটা স্টেট গভর্নমেন্ট নিয়ে থাকবে সেটাকে স্টেট জিএসটি বলা হবে। আর একটা আইজিএসটি, আইজিএসটি মিনস ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ওকে। আর লাস্ট অন ইউটিজিএসটি, ইউটি স্ট্যান্ডস ফর ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যদি কোনো গুডস ইউনিয়ন টেরির সাথে ইউনিয়ন টেরিটরিতে বিক্রি হয়, দিল্লির সঙ্গে দামানান দিউ, হ্যাঁ, বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দামানান দিউ, যে ইউনিয়ন টেরিগুলো তো আছে তোমরা জানো, সেই ইউনিয়ন টেরির সঙ্গে ইউনিয়ন টেরিটরির যদি গুডস অ্যান্ড সার্ভিস এর এক্সচেঞ্জ হয় বা ট্রান্সফার হয় তখন ইউটিজিএসটি অ্যাপ্লিকেবল হয়। আইজিএসটি কখন অ্যাপ্লিকেবল হবে? যখন গুডসটা ইন্টারস্টেট সেল হবে। ইন্টারস্টেট সেল হলে তখন আইজিএসটি অ্যাপ্লিকেবল হবে, আর ইন্ট্রা স্টেট সেল হলে তখন এই দুটো একসাথে অ্যাপ্লিকেবল হবে, ওকে। সিজিএসটি অ্যান্ড এইচজিএসটি অ্যাপ্লিকেবল হবে ইন্ট্রা স্টেট সেলসের জন্য। এখানেও সেটাই বলা আছে, দেখো, সিজিএসটি স্ট্যান্ডস ফর সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস, এসজিএসটি স্ট্যান্ডস ফর স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, IGST stands for Integrated Goods and Service Tax. It is applicable when goods or service is transferred from one state to another state. অর্থাৎ আইজিএসটি অ্যাপ্লিকেবল হবে তখনই যখন স্টেটটা চেঞ্জ হবে। একটা স্টেট থেকে যখন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে সেল হচ্ছে বা বিহার থেকে ইউপিতে সেল হচ্ছে, তখন কিন্তু এসজিএসটি বা সিজিএসটি অ্যাপ্লিকেবল হবে না, তখন অ্যাপ্লিকেবল হবে আইজিএসটি। আর ইউটিজিএসটি, it stands for Union Territory Goods and Services Tax. It is applicable on the interstate supply of goods and service, অর্থাৎ ইউনিয়ন টেরিটরির মধ্যেই যখন সেলস বা পারচেস বা ট্রান্সফার হবে তখন ইউটিজিএসটি অ্যাপ্লাই করবে। নেক্সট হচ্ছে ট্যাক্স সাবসামড অন জিএসটি। ট্যাক্স সাবসামড মানে হলো কোন কোন জিনিসটা জিএসটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জিএসটি চালু হওয়ার আগে আমাদের কান্ট্রিতে কোন কোন ইনডাইরেক্ট ট্যাক্স চালু ছিল তা তোমাদেরকে জানতে হবে। দেখো, এত রকমের ট্যাক্স ইন্ডিয়াতে চালু ছিল। এন্টারটেনমেন্ট ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স, সিএসটি বা সেন্ট্রাল সেলস ট্যাক্স, সিএসটি স্ট্যান্ডস ফর সেন্ট্রাল সেলস ট্যাক্স, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা স্টেট ওয়াইজ নেওয়া হতো, অকট্রয়, লোকাল ট্যাক্স, লোকাল ট্যাক্স মানে মিউনিসিপ্যালিটি ট্যাক্স, এরকম লোকাল ট্যাক্স, পঞ্চায়েত ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, এত রকমের ট্যাক্স কিন্তু আগে জিএসটি চালু হওয়ার আগে আমাদেরকে পে করতে হতো, বাট আমরা জানতামই না, কারণ বিলে আলাদা করে এই ট্যাক্সগুলো মেনশন করা থাকতো না, প্রাইসের মধ্যে ইনক্লুড করে দেওয়া হতো, আলাদা করে শো করানোই হতো না, তাই আমরা জানতামই না যে এতগুলো ট্যাক্স আমাদেরকে দিতে হচ্ছে। এই এতগুলো ট্যাক্সকে পুরো মুছে ফেলে দিয়ে শুধুমাত্র একটা ট্যাক্স চালু করা হলো, তার নাম কি দেওয়া হলো? জিএসটি, দ্যাট ইজ ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। দেশ যখন আমার একটা, তার ট্যাক্সও একটা নিতে হবে একটা কাস্টমারের কাছ থেকে। একটা দেশে একটা কাস্টমারের কাছ থেকে এতগুলো এইভাবে ট্যাক্স নিতে হবে কেন? এই সমস্ত ট্যাক্সটাকে সরিয়ে ফেলে দাও, শুধুমাত্র একটাই ট্যাক্স রাখো, সেটা হচ্ছে জিএসটি। এই জন্য জিএসটিকে বলা হয় ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। এবার প্রশ্ন হলো, এই ট্যাক্সগুলোর মধ্যে থেকে কোনটা সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, কোনটা স্টেট গভর্নমেন্টের ছিল? অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কোন কোন ট্যাক্স জিএসটির মধ্যে ঢুকে গেছে? নাম্বার 1, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, অ্যাডিশনাল ডিউটিজ অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস। সেন্ট্রাল গভর্নমেন্ট এই ট্যাক্সগুলো আলাদা করে আর কালেক্ট করতে পারে না জবের থেকে, দ্যাট ইজ 1 জুলাই 2017, এই ডেটের পর থেকে, বিকজ ওই ডেট থেকে জিএসটি ইন্ডিয়াতে চালু হয়ে গেছে, তাই সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলো আর নিতে পারে না। এবার স্টেট গভর্নমেন্টের কোন কোন ট্যাক্স জিএসটির মধ্যে ঢুকে গেল? ভ্যাট, সেন্ট্রাল সেলস ট্যাক্স, পারচেস ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, ট্যাক্স অন লটারি, ট্যাক্স অন অ্যাডভার্টাইজমেন্ট, এই সমস্ত কিছুকে জিএসটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে সাবসাম মানে নিশ্চয়ই বুঝতে পেরেছ। সাবসাম মানে হলো জিএসটি চালু হওয়ার আগে যে ট্যাক্সগুলো ইন্ডিয়াতে চালু ছিল সেগুলোকে মুছে ফেলে দিয়ে সেগুলোকে জিএসটির মধ্যে নিয়ে আসা হয়েছে, এটাকে সাবসাম বলা হয়। আমি স্পেশালি নাম পয়েন্ট করে দিয়ে দিয়েছি, তোমরা
বলে নেবে ভালো করে, কারণ এখান থেকে কোশ্চেন সিলেক্ট হবে যে কোন কোন সেন্ট্রাল ট্যাক্স জিএসটির মধ্যে সাবসাম্পড হয়েছে, কোন কোন স্টেট ট্যাক্স জিএসটির মধ্যে সাবসাম্পড হয়েছে। আমি স্পেশালি এখানে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই পড়ে নেবে। 13 ট্যাক্স সাবসাম্পশন জিএসটিতে কি করা হয়েছে দেখো, ইট ইজ আ কনস্টিটিউশনাল বডি এস্টাবলিশড আন্ডার দ্য আর্টিকেল, সরি কিছু মিসপ্রিন্টিং হয়েছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এটার হেডিং হবে জিএসটি কাউন্সিল। এক্সট্রিমলি সরি স্টুডেন্ট। জিএসটি কাউন্সিল কি? দেখো প্রত্যেকটা জিনিসকে রেগুলেট করার জন্য, চালানোর জন্য একটা বডি দরকার। তো জিএসটি কাউন্সিল হচ্ছে এমন একটা বডি, হ্যাঁ পার্লামেন্টারি বডি অবশ্যই বলবো, বিকজ পার্লামেন্টের অ্যাক্ট অ্যামেন্ড করে এটা গঠন করা হয়েছে। তাই পার্লামেন্টারি এমন একটা বডি যেটা অল ওভার কান্ট্রিতে জিএসটি সংক্রান্ত সমস্ত কাজ দেখাশোনা করে। জিএসটি রুলস কী হবে, কোন প্রোডাক্টের ওপর জিএসটি রেট কী হবে, ডিলার্সরা বা বিজনেসম্যানরা কীভাবে জিএসটি অ্যাক্টের আওতায় রেজিস্টার্ড হবে, এই সমস্ত কিছু নিয়ে যারা আলোচনা করছেন, ডিসিশন নিচ্ছেন, সেই বডিটাকে বলা হয় জিএসটি কাউন্সিল। কিভাবে তৈরি হয়েছে? জিএসটি কাউন্সিল ইজ আ কনস্টিটিউশনাল বডি এস্টাবলিশড আন্ডার দ্য আর্টিকেল 279A। এটা মাথায় রাখবে যে জিএসটি কাউন্সিল আমাদের কোন অ্যাক্টকে অ্যামেন্ড করে তৈরি হয়েছে, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট ফর এক্সাম। ফর এক্সাম এই সেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখবে যে আর্টিকেল 279A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ড করে এই জিএসটি কাউন্সিল তৈরি করা হয়েছে। ইট ইজ চেয়ার্ড বাই দ্য ইন্ডিয়ান ফিনান্স মিনিস্টার। অ্যাট প্রেজেন্ট আমাদের দেশের ফিনান্স মিনিস্টার হচ্ছেন নির্মলা সীতারামনজি। উনি হচ্ছেন এখন আমাদের জিএসটির চেয়ারপারসন। উনি ছাড়া জিএসটি কাউন্সিলের মেম্বার আর কে বা কারা হতে পারে? The other member of the GST Council are the Union and the State Finance Minister. আমাদের ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে অ্যাজ ওয়েল অ্যাজ যতগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে, প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরি এবং স্টেটের যে বা যিনি ফিনান্স ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড রয়েছেন, তাদের মধ্যে থেকে যে কেউ একজন জিএসটি কাউন্সিলের মেম্বার হিসাবে ওখানে গিয়ে বসতে পারে। এবার দেখো এই জিএসটি কাউন্সিলের মেন ফাংশনটা কি? যে কোনো একটা ডিসিশন নিতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্টের অপিনিয়ন তো আলাদা হতে হয়, সবসময় আমরা দেখেছি। তাহলে এই অপিনিয়ন আলাদা হওয়ার জন্য ডিসিশন নেওয়ার জন্য একটা ভোটিং সিস্টেম চালু করা হয়। ওকে, তো দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের ভোটিং রাইট আছে 33%, দ্যাট ইজ 1/3। 1/3 অফ মেম্বার্স ভোট দিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের জিএসটি যে কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে। স্টেট গভর্নমেন্ট এর জন্য রয়েছে 66%, দ্যাট ইজ 2/3। ওকে, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে কিন্তু আবার ইউনিয়ন টেরিটরি ঢুকে রয়েছে। ইউনিয়ন টেরিটরির জন্য আলাদা কিছু রাখা হয়নি। ইউনিয়ন টেরিটরি অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট এদের হাতে রয়েছে ভোটিং পাওয়ার 2/3। তাহলে এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে দেখো তো? 100% কি হচ্ছে? নিশ্চয় না। তাহলে 1%টা গেল কোথায়? এই 1%টা হচ্ছে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, দ্যাট ইজ নির্মলা সীতারামনজির হাতে রয়েছেন। অর্থাৎ উনি কোনো একটা ডিসিশন জিএসটি কাউন্সিলে নিয়ে আসলো অল ওভার ইন্ডিয়াতে যে জিএসটির এই পরিবর্তনটা আমরা আনতে চাই, এই প্রপোজালটা উনি রাখলেন মিটিংয়ে। জিএসটি কাউন্সিল যে মিটিং হয় সেই মিটিংয়ে আনা হবে। এবারে এই মিটিংয়ের ফরে অ্যান্ড এগেনস্টে ভোট দেওয়ার সিস্টেম চালু হবে। ভোটিং সিস্টেম চালু হয়ে যাওয়ার পর স্টেট গভর্নমেন্ট থেকে 2/3 অর্থাৎ এরা ভোট দেবে। হ্যাঁ, ভোট দিয়ে যদি কোনো কারণে ভোটিং রেজাল্ট ইকুয়াল এসে যায়, 50-50 এসে যায়, তখন এই 1%টা কাজে লাগবে, দ্যাট ইজ
তখন এই ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ যিনি জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন, যিনি হচ্ছেন চেয়ারপারসন, তিনি তার ইচ্ছা অনুযায়ী যেদিকে ইচ্ছা ইয়েসের দিকে, ফেভারেবলের দিকে বা এগেনস্টে যেদিকে ইচ্ছা ভোট দিয়ে জিনিসটাকে পাস করাতে পারেন। এটা হচ্ছে সিস্টেম। এবার হলো তাহলে অ্যাকচুয়ালি মেজরিটিটা কখন পাওয়া যাবে? মেজরিটিটা পেতে গেলে তোমাকে 75% অফ ভোটস, 75% মানে কত? 3/4। ওকে, সরি ভালো করে লিখতে পারলাম না, 3/4। তোমরা জানো যে কোরাম বলে একটা কথা আছে, ইউনো। কোরাম মিন্স মিনিমাম নাম্বার অফ মেম্বার হু হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং। অর্থাৎ জিএসটি কাউন্সিলে যে টোটাল নাম্বার অফ মেম্বার থাকে স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল, এদের টোটাল নাম্বারের মধ্যে একটা মিনিমাম নাম্বার অফ মেম্বার প্রেজেন্ট থাকতে হয়, না হলে জিএসটি কাউন্সিলের মিটিংটাকে ইনভ্যালিড হিসেবে ডিক্লেয়ার করা হয়। সেই মিনিমাম নাম্বার অফ মেম্বারটাকে কোরাম বলা হয়। এই কোরামের 3/4 পোর্শন, দ্যাট ইজ 75% ভোট যদি ফরে পড়ে জিএসটি ডিসিশানে, তাহলে সেটা অ্যাক্ট হিসেবে চালু হয়ে যাবে। আর যদি এগেনস্টে পড়ে ওর বেশি, তাহলে সেটা অ্যাক্ট হিসেবে চালু হবে না। এইভাবে জিএসটি কাউন্সিল আমাদের কান্ট্রিতে জিএসটির ব্যাপারটাকে মেনটেন করে থাকে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। আর যদি এই ক্লাসে যা যা ডিসকাস করলাম এগুলো নিয়ে যদি কোনো কিছু তোমাদের কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা লিখে পাঠাবে। আমি সমস্যার সমাধান অবশ্যই নেক্সট ক্লাসে দেওয়ার চেষ্টা করব।